আসসালামু আলাইকুম এভরিওয়ান। না বলা কথা গল্পে 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি সাইদকে বললাম, খুব পেকে গিয়েছিস তাই না? এমন মার মারবো এই কথা যেন আর না শুনি, কেমন? সাইদ বললাম আমি বললাম, আচ্ছা দেখ তোর আবির ভাইয়া কোথায়। তারপর তাকে খুঁজতে লাগলাম। একটু পর দেখি আবির মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে। আমি তার কাছে গিয়ে বললাম, কিরে মজনু, এখানে কি করিস? আবির বলল, দেখিস না তোর ভাবিকে দেখি। আমি বললাম, শালা তখন কত কইলি বাঘের মতো করে তোর ভাবিকে পটাতে যাচ্ছি, আর এখন দেখি বিড়ালের মতো চুরি করে দেখতেছিস, লজ্জা করে না শালা? আবির বলল, কি করব বল, তার সামনে যেতে ভয় লাগছে, যদি উল্টো পাল্টা কিছু করে তাহলে? আমি বললাম, শালা এইরকম ভয় পেলে আর মেয়ে পটানো লাগবে না, সারা জীবন সিঙ্গেল থাক, আর অন্য কেউ এসে তাকে নিয়ে যাক। আবির বলল, না রে মামা, আমার এটারে অনেক ভালো লাগছে, যে করে হোক কথা বলিয়ে দে মামা। আমি বললাম, তাহলে আমার সাথে চল। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাবি, টুকু আপু কেমন আছেন? মেয়েটি বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি কেমন আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনার সাথে কিছু কথা বলতে পারি আপু, কোনো সমস্যা হবে না তো? মেয়েটি বলল, আরে কি যে বলেন, সমস্যা কেন হবে, বলতে পারেন, সমস্যা নেই। আমি মেয়েটির সাথে কথা বলতেছি আর দূর থেকে তানা এটা দেখতেছে আর বলতেছে, শালা লুচ্চা আমাকে ধোকা দিয়ে আবার আমাকে ভুলে গেল, এখন অন্য মেয়ের সাথে প্রেম করে, আর আমি এইদিকে তাকে এখনো বলতে পারিনি। যখনই আমাদের দিকে আসবে তখনই তাকে কানিজের আম্মু ডেকে নিয়ে গেল। এই দিকে আমি মেয়েটিকে বললাম, কথা পরে হবে, আগে আপনার নামটা তো জানা হলো না, আপনার নামটা কি বলেন? মেয়েটি বলল, আমার নাম মিলি, আপনার নাম? আমি বললাম, বাহ খুব সুন্দর নাম তো আপনার। আমার নাম অনেক। মিলি বলল, আপনার নামটা অনেক সুন্দর। মেয়েটি বলল, আচ্ছা কি বলবেন বলেন। আমি বললাম, আসলে আমি বলবো না, আমার বন্ধু বলবে। মিলি বলল, তা আপনার বন্ধু কোথায়? আমি বললাম, সে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে পাঠিয়ে দিব। মিলি বলল, দেন। আমি আবিরের কাছে গিয়ে বললাম, যা তোর সাথে কথা বলবে, দেখ তোর জন্য মেয়েটার সাথে কথা বলতে হলো, যদি বলতে না পারিস তবে হারামি। আবির বলল, না রে ভাই, আমি হারাতে চাই না, যেভাবেই হোক বলে দিব। এই বলে আবির চলে গেল। এইদিকে আমি আর সাইদ ঘুরতে লাগলাম। ওইদিকে কানিজের মা তানাকে নিয়ে কানিজের কাছে রেখে চলে আসলো। তখন তানা বলল, আজ যদি তোর মা আমাকে না ডাকতো তাহলে তার খবর করে ছাড়তাম। কানিজ বলল, কার খবর করে ছাড়তি? তানা বলল, আরে ওই লুচ্চাটা বিয়ে বাড়িতে এসে লুচ্চামি শুরু করে দিছে। কানিজ বলল, কি করছে? তানা বলল, শালা লুচ্চা আমার সামনে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। কানিজ বলল, তুই তাকে ভালোবাসিস না, তাইলে এরকম করছিস কেন? তানা বলল, তাই তো, আমি এইরকম কেন করছি, আর করব না। তারপর তাদের মাঝে আরো কথা হলো। এইদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি আবির গালে হাত দিয়ে আমার সামনে আসলো। আমি বললাম, কিরে গালে হাত কেন, হাত ছড়া। এই বলে হাত টান দিয়ে গাল থেকে নামিয়ে নিলাম। তখন দেখি থাপ্পড়ের দাগ। তখন দেখি আমার সামনে মিলি আসলো, আর তাকে দেখে আমার রাগ উঠে গেল। আর তাকে বললাম, আপনি আমার বন্ধুকে মারলেন কেন, কোন অধিকারে? মিলি বলল, কারণ মেরেছি, সে আমাকে প্রপোজ করেছে। আর তাকে বলতে না দিয়ে আমি বললাম, তা আপনি প্রপোজ গ্রহণ করবেন না, তা মুখে বলে দিলেই হতো, থাপ্পড় কেন দিলেন? মিলি বলল, এই আপনি বেশি বুঝেন, আগে আমার কথা শুনেন, তাকে মেরেছি, সে আমার বিয়ে। আমি বললাম, মানে তাহলে মারলেন কেন? মিলি বলল, মারছি, সে এতদিন ধরে আমাকে পছন্দ করে, তাও বলতে পারিনি, আর আজ বলছে, তাও নিজে থেকে না, অন্যকে দিয়ে বলাইছে। আমি বললাম, কি? আমি তো জানতাম আজকে আপনাকে পছন্দ করছে, আর আপনি কানিজের কি লাগেন? মিলি বলল, আমি মামাতো বোন লাগি না, সে আমাকে কলেজ থেকে পছন্দ করে, আর আমরা একই কলেজে পড়তাম, আর আপনি আবির তো রুহির সাথে ছাড়া আর কারোর সাথে কথা তো বলা দূরে থাক, তাকানো না। আমি বললাম, আবির তুই এটা করতে পারলি, আমাকে এই কথা লুকিয়ে রাখলি, বাহ এই তোর বন্ধুত্ব, বলে রাগ করে চলে আসলাম। আমার পিছন থেকে ডাকতে লাগলো, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে চলে আসতে লাগলাম। আবির দৌড়ে আমার সামনে এসে বলতে লাগলো, দেখ আমি তোকে বলতে চাই, কারণ আমি তাকে পছন্দ করতাম, কিন্তু পার আশা করতাম না, কারণ আমি যদি তাকে বলতাম, তার সাথে যদি রিলেশনে যেতাম, আর যদি তোর মতো আমার সাথে এমন হইতো, তাই বললাম না। আর তাই তো দেখিস নাই, আমি তাকে এইখানেই লুকিয়ে দেখছিলাম, আর যখন তুই আমাকে ওই কথাগুলো বললি তখন মনের মাঝে কেমন যেন করলো, তাই তোর মাধ্যমে তার সাথে কথা বলছি। আমি তোকে সব বলতাম, কিন্তু তার আগেই সব জেনে গেছিস, সরি রে। আমি বললাম, ধুর, বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্ক, আর এটা তখন বললে ভালো হতো। আচ্ছা চল, এখন কাজে এসেছে, বিয়ে পড়াবে। এইভাবে বিয়ের সব নিয়ম কানুন মেনে বিয়েটা হলো। ভাই রে, বউকে আনার সময় এমন কান্না করলো, ভাই আমি তো দেখে পুরোই কেঁদে দিয়েছি। ভাই এরা কেমনে এত কান্না করে? কিছুক্ষণ পরে রাফিদের বাড়ি চলে আসলাম। আরেকটা কথা, আমাদের সাথে তান্না হয়ে এসেছে, তাতে আমার কি? আমি ছাদে গিয়ে একটা কোণে মনে মনে ভাবতে লাগলাম, মেয়েরা এত কান্না কেমনে করে? হয়তো নিজের প্রিয়জনকে ছেড়ে যেতে মন চাচ্ছে না, তাই কান্না করছে। আজ থেকে তার নিজের বাড়ি পর হয়ে গেল, আর পরের বাড়ি আপন হয়ে গেল, কি আজব দুনিয়া। এইগুলো ভাবতেছি, তখন মনে হলো পিছনে কেউ আছে, তাই পিছনে তাকালাম, তাকিয়ে দেখি তানহা। তাই আমি আর তার দিকে না তাকিয়ে নিচে চলে আসতে যাব, তখন তানহা বলল, কিরে লোচ্চা, আমারে ভুলে গেলি? এমন ভাব দেখাচ্ছি যেন তুই আমাকে চিনিস না। তখন আমি বললাম, হয়তো চিনি না, আর চিনতেও চাই না, দরকার নাই চিনার, যে ভুলটা চিনতে পারে না তাকে চিনি কি করব। এই বলে নিচে চলে আসলাম।
তানা বলল, শালা লুচ্চা নিজে দোষ করবে আবার আমাকে কথা শোনায়, কিন্তু ও কিসের ভুলের কথা বললো। তানা সেখানে আরো কিছুক্ষণ থাকলো। আমি নিচে এসে রাফির থেকে বিদায় নিয়ে সাইদকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে খালুকে আনতে যেতে হবে। তো এভরিওয়ান, এই গল্পের নেক্সট পার্ট চাইলে 1000+ কমেন্ট করে দাও। সকালবেলায় নামাজ পড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে গেলাম। গিয়ে খালুকে বললাম, খালু কেমন আছো এখন? খালু বলল, ভালো বাবা। আমি বললাম, তা আজ তোমাকে রিলিজ দিবে, তুমি খুশি না? খালু বলল, না রে বাবা, এখন কোথায় যাব? এই কয়দিন তো এখানে ছিলাম, এখন কোথায় যাব? আমি বললাম, কেন বাসায় যাবা? এইবার খালা এসে বলল, বাসায় কেমনে যাব, বাসা তো নাই আমাদের। আমি বললাম, কেন তোমাদের বাসা নাই, কিন্তু আমার বাসা তো আছে, সেখানে যাবা। খালা বলল, কিন্তু তো সমস্যা হবে না? আমি বললাম, নিজের মা বাবাকে রাখতে কিসের সমস্যা? খালা আমাকে জড়িয়ে ধরে বলল, তোকে আমরা কত কষ্ট দিয়েছি, সি, আর তুই আমাদের বিপদে পাশে দাঁড়িয়ে, সি। আমি বললাম, দেখো আমি সব ভুলে গিয়েছি, এখন চলো আমার বাসায়। আমি কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলে খালু খালা সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। তখন সাইদ এসে বলল, ভাইয়া এরা কারা? আর এটা তো সেই দিনের আপুটা। আমি বলতে যাব তার আগেই খালু বলল, আজ থেকে তোমার আব্বা আম্মু আমরা, আর এটা হলো তোমার আপু। কেমন? এটা বলতে দেরি সাইদ খুশিতে আমাকে বলল, ভাইয়া তুমি আমাকে আর কত কি দিবা এই এতিমকে? আমি বললাম, ওই একটা দিমু, এখন থেকে তুই এতিম না, এখন থেকে তোর আব্বা আম্মা আছে, বুঝলি? তখন উপর থেকে আঙ্কেল নামলো। তখন খালা বলল, আপনি এখানে? তখন আমি বললাম, আমি সব বলছি, তারপর সব বললাম। আর কাল সবাইকে বাড়িতে আনবো, এটা আঙ্কেলকে বলেছি। আরো কথা বলে খালা খালু ঋতু তাদেরকে রুম দেখিয়ে আমি নিজের রুমে চলে আসলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। রাতে তাড়াতাড়ি ঘুমাতে গেলাম, কারণ কাল থেকে কলেজে যাব। সকালে নামাজ পড়ে আবার ঘুম দিলাম। সাইদ বলল, এই ভাইয়া উঠ, আজ না তোর কলেজের প্রথম দিন? আমি বললাম, ও উঠবার, একটু ঘুমাই। সাইদ বলল, সকাল 8:30 বাজে, আর তুই এখনো ঘুমাবি? ঘুমাও, আজ কলেজে যাওয়া লাগবে না। তার মুখে এমন কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে গেলাম। কি এত বেলা হয়ে গেল, আর তুই আমাকে এখন ডাকছিস? সাইদ বলল, তোমাকে এখন না, আরো অনেক আগে থেকেই ডাকি, তুমি শুনতেছো না? আর বলো আর একটু ঘুমাই, এটা বলতেছো? আমি বললাম, আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হ, আমিও হচ্ছি। এই বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই আমার জন্য বসে আছে। তাই আর দেরি না করে খেতে লাগলাম। খাওয়া শেষ করে সাইদকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা কথা বলি আপনাদের, আপনারা হয়তো ভাবছেন ইন্টার পরীক্ষা দিলাম, আবার কেমনে কলেজে পড়বো। আসলে আমরা যেই কলেজে পড়তেছি সেখানে অনার্স করা যায়, তাই কলেজ বলতেছি। আর বাংলাদেশে এমন অনেক কলেজেই আছে। সাইদকে তার স্কুলে আর আমি আমার কলেজে গেলাম। আমি একটা জায়গায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আবির আসলো। আমি আর আবির কথা বলতেছি। আমি বললাম, কিরে মামা কি খবর? আবির বলল, আলহামদুলিল্লাহ, তোর? আমি বললাম, আলহামদুলিল্লাহ। তোর পিরিত কেমন চলতেছে? আবির বলল, ভালোই। তো তুই একটা প্রেম করে নে। আমি বললাম, আরে না, এমনিই ভালো আছি। আচ্ছা আমাকে টিট দিবি চল। আবির বলল, কিসের টিট? আমি কোনো টিট দিতে পারবো না। আমি বললাম, তাহলে মুই মিলিকে বলমু তুই মেয়েদের পিছনে ঘুরোস। আবির হেসে বলল, তুই মিলিকে কোথায় পাবি? আমি বললাম, কাল মিলি কিন্তু তোর আগে আমার সাথে কথা বলছে, সেটা মনে আছে তো? আবির বলল, তো? আমি বললাম, তখন তার কাছ থেকে নাম্বার নিছি, এখন বল খাবি নাকি কল দিমু? ডা মিশা কথা, আমি কোনো নাম্বার টাম্বার নিই নাই। আবির বলল, না রে ভাই, তোকে আমি সব খাওয়াবো, তাও তুই বলিস না, প্রেম শুরু হওয়ার আগে খতম হবে। আমি বললাম, যামো, আর একটু বসি। তখন টুকটাক কথা বলার সময় তখন চোখ গেল কলেজের গেটে। আমি আর আবির যেটা দেখলাম সেটা দেখে আমাদের মাথা পুরোই হ্যাং হয়ে গেল। আমি দুইজনকে আর আবির একজনকে। আপনারা যেটা ভাবছেন একদম সঠিক, তারা আর কেউ না, একজন তানহা আর একজন হলো মিলি। তারা দুইজন আলাদা আসলো, কিন্তু একজনের পিছনে আরেকজন ছিল। তখন আবির বলল, মামা আমি যেটা দেখতেছি তুমি কি সেটা দেখছো? আমি বললাম, মামা। আবির বলল, মামা আমি তো শেষ। রিলেশনের প্রথম দিন যে প্যারাটা দিছে, এখন কলেজে পুরো স্বাধীনতা নিয়ে নিবে মনে হচ্ছে। আমি বললাম, একদম ভালো হয়েছে, শালা আরো কর রিলেশন, বুঝতে পারবি কত ধানে কত চাল। তখন দেখি মিলি এইদিকে আসতেছে। আমি বললাম, মামা আমাদের দিকে আসতেছে। আবির বলল, শালা আমিও দেখতাছি, তোর বলা লাগবে না। এটা বলতে বলতে মিলি আমাদের সামনে এসে বলতে লাগলো, কেমন আছো তোমরা? আমরা বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? মিলি বলল, আমিও ভালো। তোমরা এখানে ভর্তি হয়েছো? আবির বলল, এখানেই ভর্তি হয়েছি। মিলি বলল, যাক ভালো হয়েছে। আবির বিড়বিড় করে বলল, ভালো না চাই? মিলি বলল, এই কি বলছো বিড়বিড় করে? আবির বলল, কই কিছু না, বলতেছি ভালো হয়েছে, আমাদের প্রেম করতে সুবিধা হবে। মিলি বলল, তা ঠিক, আবার চোখে চোখে রাখা যাবে। আবির বলল, মানে? মিলি বলল, ও তুমি বুঝবা না। তখন আমি আবিরের কানে কানে বললাম, আবির কথা বলবি নাকি কিছু মনে আছে? আবির বলল, কি মনে আছে? আমি বললাম, এখন কিন্তু সামনে আছে, বলবো নাকি? আবির বলল, না ভাই বলিস না, চল খাওয়াচ্ছি। মিলি বলল, তোমরা কানে কানে কি এত কথা বলতেছো? আমি বললাম, আরে ভাবি কিছু না, এই তো আবির বলতেছে রিলেশন উপলক্ষে টিট দিবে, সেটা বলছিল। ভাবি বলাতে মিলি একটু লাজুক হয়ে বলল, ও তাই, এটা কি কানে কানে কথা বলার নাকি? আরে ভাবি, আমি বললাম, আরে ভাবি বোঝো না, শরম করতেছে আর কি। মিলি বলল, আরে কিসের শরম, চলো খাওয়া দাওয়া খেতে দেরি করতে নেই, দেরি হলে আবার ক্লাস শুরু হয়ে যাবে।
চলো চলো এই বলে ক্যান্টিনে গিয়ে বসলাম। তবে খুশিতে খেয়াল করলাম না যে আমাদের পাশের টেবিলে তানারা বসেছে। আমি খাবার অর্ডার দিয়ে যখন বসলাম তখন আমাকে খোঁচা মেরে তানা তাদের বান্ধবীদের বলতেছে, কিরে আকি, কলেজের ক্যান্টিনে লুচ্চা ছোট লোকদের কে আসতে দেয়? আকি বলল, কেন আসতে দেয় বুঝতে পারলাম না। তানা বলল, তা আবার মেয়ে নিয়ে যেখানে সেখানে নষ্টামি করে, এদের লজ্জাও করে না? আকি বলল, হয়তো লজ্জা করে না। এগুলো শুনে আমি বুঝতে পারলাম কে বলতেছে, তাই এদিক ওদিকে তাকাতেই দেখি তানা আমাদের পাশের টেবিলে বসে এই কথা বলতেছে। তাদের কথায় আমি কোনো জবাব দিচ্ছি না। হঠাৎ মিলি বলল, আরে তানা আপু যে, তুমি এখানে পড়ো নাকি? তানা বলল, তুমিও এখানে নাকি? মিলি বলল, আসুন পরিচয় করিয়ে দিই। তানা মনে মনে বলল, কি পরিচয় করিয়ে দিবি তুই? আমি তো সব জানি। মিলি বলল, এটা হলো আবির, আমার বিএফ। তানা বলল, যদি এটা তোমার বিএফ হয় তাহলে এটা কে? মিলি বলল, এটা হলো অনিক, আবিরের ফ্রেন্ড। তানা বলল, ও। মিলি বলল, তাহলে আসেন আমাদের সাথে নাস্তা করেন। তানা বলল, না আমি নাস্তা করেছি, তাছাড়া আমি যাত্রার সাথে বসে খাই না। এই বলে চলে গেল। এই কথা কাকে উদ্দেশ্য করে বলেছে সেটা আমি ভালো করে জানি। তখন আবির বলল, তুমি মেয়েটাকে কিভাবে চিনো? মিলি বলল, আমাকে কানি যাবো পরিচয় করিয়ে দিছে তার বান্ধবী হিসাবে। আবির বলল, ও, তা ওর সাথে আর মিশবে না। দেখো কেমন কথা বলে গেল। মিলি বলল, সে তো এরকম না, তবে আজ কি হলো বুঝতে পারলাম না। এইসব বলতে বলতে খাবার আসলো, তাই আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। খেয়ে বিল দিয়ে ক্লাসে আসলাম আর ক্লাস করতে লাগলাম। ওইদিকে তানা ক্লাসে গিয়ে আমাকে খুঁজতে লাগলো। তখন আকি বলল, কিরে কি খুঁজতেছিস? তানা বলল, না কিছু না। আকি বলল, বল আমাকে কি খুঁজতেছিস? তানা বলল, আরে ওই ছেলেটাকে। মিলি যাকে পরিচয় করিয়ে দিল। আকি বলল, কোন ছেলে? সেখানে তো দুইটা ছিল, তাছাড়া তারা তো আমাদের জুনিয়র। তানা বলল, কি জুনিয়র? কি করে সম্ভব? হয়তো মেয়েদের পিছনে ঘুরে আর লুচ্চামি করতে করতে ফেল মারছে। আকি বলল, তুই কি বলতেছিস? কিছুই বুঝতে পারছি না। তখন ক্যান্টিনেও বললি, তুই যেমন যেমন বলবি আমিও যেন তাল মিলাই। এইসব কি? আমি তো কিছুই বুঝছি না। তানা বলল, তোর বুঝতে হবে না, এখন ক্লাস কর, স্যার আসছে। এই বলে ক্লাস করতে লাগলো, কিন্তু তানার মাথায় কিছুই কাজ করছে না। কি করে সম্ভব? আবার বলল, সম্ভব হতে পারে, এইসব লুচ্চা ক্যারেক্টারলেস ছেলেদের জন্য সব সম্ভব। আমি একে একে সব ক্লাস শেষ করে আবির আর মিলিকে বিদায় দিলাম। আপনাদের একটা কথা বলি, মিলি আমার সাথে বন্ধুত্ব করেছে। যখন কলেজের গেট দিয়ে বাইর হমু তখন শুধু তানার শরীরের সাথে আমার একটু লেগেছে। জানেনই তো ছুটির গেটে একটু ভিড় থাকে। সে আর দেরি না করে আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, ছোট লোক, মেয়ে দেখলে শুধু গায়ে পড়তে মন চায় তাই না? আমি বললাম, দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে আর বলতে না দিয়ে তানা বলল, চুপ ছোট লোক, তোর মতো ছেলেদের আমি চিনি। মেয়েদের শরীর টাচ করবি আর বলবি আমার ভুল হচ্ছে। তার এই ব্যবহারে কলেজের সকল ছাত্রছাত্রী ও বাইরে কিছু পাবলিক দাঁড়িয়ে দেখতেছে। আর বাঙালি বোঝেনি তো, কিছু না জেনে উল্টোপাল্টা কমেন্ট করবে। তারা আমাকে নানান কথা বলতে লাগলো, এইরকম ছেলেকে মারা উচিত, দিলে দেওয়া উচিত, আরো হ্যান ত্যান বলতে লাগলো। এইদিকে আবির চলে গিয়েছিল, না হলে তানার খবর ছিল। আমি বললাম, দেখেন আপনাকে আমি ইচ্ছা করে টাচ করিনি, অনেক ভিড় তাই অ্যাক্সিডেন্টলি লেগেছে, এখানে আমার কোনো দোষ নেই, বুঝতে পারলেন? এইটা বলার সাথে সাথে আমাকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, অ্যাক্সিডেন্টলি? শালা ক্যারেক্টারলেস, তোকে আমি ভালো করেই চিনি, ভালো করেই তোকে বুঝি, তোর মন মানসিকতা কতটা নিচ এবং তুই কত বড় লুচ্চা। এই তোর কয়টা লাগে? যেখানেই যাস সেখানে এইরকম লুচ্চামি করে বেড়াস। এইবার তানার বান্ধবী তানাকে আস্তে করে বলল, ছাড় না তানহা, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুই বেশি করে ফেলেছিস, ওর কোনো দোষ নেই, শুধু শুধু সিনক্রেট করতেছিস। তানা বলল, কিসের সিনক্রেট? তুই একে চিনিস? এক নম্বরের লুচ্চা, মেয়েবাজি করে 1 বছর ফেল করেছে। ভাবতেই লজ্জা লাগে নিজের প্রতি। আমি নাকি একে ভালোবাসতাম। এটা শুনে এইবার আমার রাগ উঠে গেল, তাই তানাকে 3টা থাপ্পড় মারলাম। দেখলাম তার গাল দিয়ে একটু কেটে গেছে। আমি বললাম, এই মেয়ে, তোকে কিছু বলছি না বলে এত অপবাদ দিবি? একটা ছেলের কতটা ধৈর্য থাকলে তোর এমন জঘন্য অপমান সহ্য করে? যেখানে সেখানে অপমান, ব্যাস, আর না, অনেক সহ্য করছি, আর না। তুই বলছিলে না আমাকে তুই ভালো করে চিনিস? তুই যদি আমাকে ভালো করে চিনতি তাহলে আমাকে অপমান করতি না। তুই যদি আমাকে ভালো করে বুঝতে পারতি তাহলে তোর পিছনে কুকুরের মতো পড়েছিলাম। তোকে একবার বোঝাতে চেয়েছিলাম যে এটা আমি ছিলাম না, এটা ফেক, এটা আমি না, আমি তোকে ঠকাইনি, কিন্তু তুই বুঝলি না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলি। কত কান্না করেছিলাম, তোর পায়ে পর্যন্ত পড়েছি, কিন্তু তুই বুঝলি না আমায়। আর অপমান করলি তাও ঠিক আছে, কিন্তু তুই আমার মরা বাবা মাকেও ছাড়লি না। এগুলো বলছিলাম আর কান্না করছিলাম। আরে আমি তো বলি, তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। যদি বাসতিস, কেউ একজন এসে যদি ফেক ভিডিও দেখায় তাহলে তাকে বিশ্বাস করতি না। একজন ভালো বুঝার মানুষ বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল। তানা বলল, দেখ আমাকে এত। আবার কিছু বলতে না দিয়ে আমি বললাম, চুপ, একদম চুপ, আমি কিছু শুনতে চাই না। আজ আমি বলবো আর তুই শুনবি। তোর অনেক কথা, অনেক অপমান সহ্য করেছি। তুই বলছিলি না মেয়ের পিছনে ঘুরে একবার ফেল করে 1 বছর পিছিয়ে গেলাম। আমি মেয়ের পিছনে ঘুরে 1 বছর পিছিয়ে গেছি। আর সেই মেয়ে কেউ না, তুই। তোর পিছনে ঘুরে আমার 1 বছর বরবাদ। কেন জানিস? আরে আমি কাকে কি বলছি সে তো আবার কিছু বুঝবে না, তার আবার প্রমাণ লাগবে। থাক, তোকে আর কিছু বলবো না, তুই কিছু বুঝতে পারবি না, তুই বোঝার মানুষ না। মাথা নিচু করে আমার কথা শুনতেছিল তানহা।
এইবার আপনাদের বলি, ছাত্রছাত্রী ও পাবলিকদের উদ্দেশ্য করে বললাম, কোনো কিছু না বুঝে আজে বাজে কমেন্ট করবেন না। আপনারা যথেষ্ট শিক্ষিত, খালি পাবলিক প্লেসে একটা ছেলেকে একটা মেয়ে থাপ্পড় দিলেই ছেলেটার দোষ থাকবে এমন চিন্তা ভাবনা পাল্টান। আপনাদের জন্য দেশের এই অবস্থা, যেখানে প্রতিবাদ করার কথা সেখানে করেন না। আরে সবাই সুবিধাবাদী, আর যদি 3-4 জন ছেলে পাবলিক প্লেসে একটা মেয়েকে ইপটিজিং করতো তাহলে আপনারা প্রতিবাদ করতেন না, ভাবতেন তারা অনেক বড় ঘরের ছেলে, যা মন চায় তাই করুক, শুধু শুধু ঝামেলায় পড়তে যাব কেন। আমি কই কোথায় থাকে তখন আপনাদের প্রতিবাদ? এইসব ঠিক জায়গায় করেন, ভুল জায়গায় না। দেখলাম আমার কথায় সবাই মাথা নিচু করে ফেললো। এইসব বলে আমি সেইখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় যাওয়ার পর আরেক কথা শুনে কিছুটা মুচকি হাসি দিলাম, কারণ একজনকে ফোন দিয়ে বললাম, তুইন শোনো, এই মালটাকে ধরে এনে বেঁধে রাখবা তাড়াতাড়ি। তুইন বলল, ভাই হয়ে যাবে। আরেকটা কথা ভাই, ওই আপনি যার খোঁজ রাখতে বলেছিলেন সে এসেছে। আমি বললাম আর সে কি করে না করে সব খবর রাখবা, আর এখন রাখো, এই বলে ফোনটা কেটে দিলাম। এখন মুচকে এসে বললাম, এখন আমার খেলা দেখবি তোরা, এখন সময় ব্যাটিং করার আমার। এইদিকে তানহাকে আঁকি বলল, কিরে ছেলেটা কি বলে গেল, আমার তো কিছুই মাথায় ঢোকে না, এমন ভাবে বলে গেল সে তোকে যেন আগে থেকেই চিনে। তানহা এখন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আঁকি বলল, এইখানে দাঁড়িয়ে না থেকে চল ওই রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বলি। তানহা এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে আঁকি তানার হাত ধরে টেনে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসালো। আঁকি বলল, তুই যদি আমাকে বান্ধবী মনে করিস তাহলে চুপ না থেকে সব খুলে বল। এইবার তানা আঁকির দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তাহলে শোন। এই বলে সব খুলে বলল। এখন আঁকি বলল, তোর সব কথা শুনে এবং অনেক ভাইয়ের কথাতে বুঝতে পারলাম তার এখানে কিছু মিস্টেক হয়েছে, তাও তোর খোঁজ নেওয়া উচিত ছিল, এইভাবে কাউকে অবিশ্বাস করা উচিত না। তানহা কান্না করে বলল, কি করব দোষ, সেখানে আমার জায়গায় তুই থাকলেও তুইও ভুল বুঝতি। আঁকি বলল, তা ঠিক, কিন্তু খোঁজ নেওয়া উচিত ছিল। তানহা বলল, আরে কেমনে খোঁজ নিব, এমন প্রমাণ দেখালো তা অবিশ্বাস করে পারা যায় না। আবার অনেকদিন পর শুনলাম তার নিজের খালাতো বোনের সাথে খারাপ কিছু করতে চেয়েছে, এটা শুনে আরো খারাপ ভাবতে লাগলাম। আঁকি বলল, তা মানলাম, খোঁজ নিবে না তাই বলে যেখানে সেখানে অপমান করবি, এটা ঠিক না। তানহা বলল, দেখ আমি তাকে দেখলে তার করা কাজের কথা মনে পড়ে যায়, আর তখন মাথা গরম হয়ে তাকে জানাই তাই বলি। আঁকি বলল, তা এখন কান্না বাদ দে, ভাইয়ার কথা শুনে বুঝে আমার মনে হলো তাকে ফাঁসানো হয়েছে, এখনো সময় আছে, খোঁজ নিয়ে দেখ এটা সত্যি নাকি মিথ্যা, এবং তার কোনো বন্ধু এই ঘটনা জানলে তার কাছ থেকে শোন, তা না হলে মেয়েটা কেমন তার আশেপাশে বা মেয়েটাকে ভয় দেখিয়ে জানার চেষ্টা কর। তানা বলল, আমার বান্ধবী জানে, আমায় বলতে চেয়েছিল তার বিয়ের দিন, বাট আমি শুনি নাই। আঁকি বলল, এইখানে তোর দোষ, বুঝতে পারলি? শোন, এখন সময় আছে, তাড়াতাড়ি খবর নে আসলে কি হয়েছে। তানা বলল, আমি কালকেই কানিজের সাথে দেখা করব, আর তুইও যাবি। আঁকি বলল, সেটা না হয় গেলাম। এটা বলতে আগের ফোন বেজে উঠলো, তাই তানাকে বলল, দোস্ত আম্মু কল দিতেছে, এখন বাই, কাল দেখা হবে কেমন, আর আমার কথা ভেবে দেখিস। তানা বলল, আচ্ছা যা, আমিও যাই, দেরি হচ্ছে, মা মনে হয় চিন্তা করছে। এই বলে দুইজন চলে গেল। এইদিকে আমি রুমে আরো কিছুক্ষণ থেকে খাবার খেতে গেলাম, আর ঝামেলার জন্য বাসায় আসতে দেরি হওয়ার কারণে সবাই খাবার খেয়ে ফেলেছে, তাই খালা আমাকে খেতে দিল। এখন আমি একা একা খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ বসে থাকলাম, তখন ম্যানেজার আঙ্কেল ফোন দিল। রিসিভ করে, হ্যালো আঙ্কেল। এই সময় ফোন দিলেন যে, কি হয়েছে? আঙ্কেল বলল, শোনো বাবা, অফিসে একটা মিটিং আছে, তুমি ছাড়া হবে না, তাই এখন যেখানেই থাকো না কেন চলে আসো। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। এই বলে রেডি হয়ে অফিসে গেলাম। অফিসে গিয়ে মিটিং শেষ করে আরো কিছু কাজ করে রাত 8টায় বাসায় আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে 9:30 পর্যন্ত পড়লাম। তখন খালা খেতে ডাকলো, তাই খেতে গেলাম। তখন নিচে খেতে আসলাম। তখন আমি খালাকে বললাম, কি হয়েছে খালা, সবাইকে দেখছি কিন্তু ঋতুকে দেখছি না। খালা মন খারাপ করে বলল, সে সকাল থেকে কিছু খাচ্ছে না। আমি বললাম, কেন, কি হয়েছে? খালা বলল, ঋতু শুনেছে সজীব নাকি দেশে ফিরেছে আর বিয়ে করতেছে, তাই সকাল থেকে কিছু না খেয়ে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। এটা শুনে কিছুটা মুচকি হাসি দিয়ে মনে মনে বললাম, যার জন্য আমাকে অবহেলা অপমান করলি, অপবাদ দিলি না, দেখ এখন সে তোকে ছেড়ে অন্যজনকে নিয়ে সুখে থাকতে চাচ্ছে। মনে মনে হাসি দিলাম। এইদিকে খালা আমার হাসি দেখে হয়তো মনে করছে তার মেয়ের করা কাজের ফল ভোগ করছে। আমি বললাম, তা খালা বিয়ে কখন জানি? খালা বলল, বিয়ে 4 দিন পর। আমি বললাম, ও আচ্ছা। খালার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিজের রুমে গেলাম। রুমে এসে তুহিনকে কল দিলাম, হ্যালো তুহিন। তুহিন বলল, জি ভাই বলেন। আমি বললাম, তোমাকে যেই কাজ দিলাম হয়েছে? তুহিন বলল, ভাই, শালাকে ধরে এনেছি। আমি বললাম, শোনো, আমি না আসা পর্যন্ত তাকে কিছু খেতে দিবা না। আর শোনো, তুমি যেই ছেলের কথা বলছিলে না, একটা সমস্যা হয়েছে, একটা খোঁজ নাও কোন জায়গায়, তাড়াতাড়ি। তুহিন বলল, ভাই সব হবে, চিন্তা করিয়েন না, কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। আমি বললাম, এই তোমাকে কতবার বলবো ভাই বলে ডাকবা না? তুহিন বলল, ভাই আমি পারবো না, আপনি আমার বস, তাই সম্মান দিব, বুঝতে পারলেন? আমি বললাম, কিন্তু আমাকে থামিয়ে তুহিন বলল, কোনো কিন্তু না। এইবার আমি তুহিনকে থামিয়ে বললাম, এইবার থেকে যদি ভাই ডাক শুনি তাহলে তোমার চাকরি থাকবে না, এই বলে দিলাম, আমাকে নাম ধরে ডাকবা। তুহিন বলল, আচ্ছা ভাই, থুক্কু অনেক।
তো এভরিওয়ান, নেক্সট পার্টে তোমরা সবকিছু জানতে পারবা। তো তোমরা সবাই একটু বেশি বেশি কমেন্ট করো নেক্সট পার্টের জন্য। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।